2016 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের কথা। বাংলাদেশ প্রথম ম্যাচটা খেললো চিটাগাঙে, সেকেন্ড ম্যাচটা খেলতে চলে গেল কক্সবাজার। আমি বউ বাচ্চা নিয়ে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ কভার করতে চলে গেলাম। খুব বিস্ময়কর ঘটনা। আমাদের মানে আমি অন্তত ক্রিকেট রিপোর্টিং এ ওই জামানাটা পাইছি যখন একটু অ্যামেচারিশ ভাবেও কাজগুলো করা যেত, বউ বাচ্চা নিয়ে রিপোর্টিং এ চলে যাওয়া যেত। শুধু তাই না, ওইখানে আরো একটা মজার ব্যাপার ছিল যে আমার খুব ঘনিষ্ঠ কলিগ, এখন খেলা একাত্তরের যে সম্পাদক কাউসার মুজিব অপূর্ব গেছিল হানিমুনে। আমি জোর করে গিয়ে তাদের হানিমুনের পাশের হোটেলেই উঠে গেছিলাম, ওরা যে হোটেলে উঠছিল। যাই হোক, সেসব পার্সোনাল স্মৃতি কথা আলাদা। কিন্তু যেটা হলো ওখানে কক্সবাজারে যে প্রথম ম্যাচটাই আমাদের শান্ত, পরে জাতীয় দলের ক্যাপ্টেন, জাতীয় দলের তারকা শান্ত সেঞ্চুরি করলো। এখন আমার তো শান্তর একটা সাক্ষাৎকার লাগবে। শান্ত সাক্ষাৎকারের জন্য ঘোরাঘুরি করতেছে, শান্তরে পেয়েও গেলাম। সে বলল যে দিব ভাইয়া, বলে ড্রেসিং রুমের ভিতরে গেল আর বেরোচ্ছে না। এখন আমি আসলে শান্ত সাক্ষাৎকারটা নিতে পারলে ম্যাচ তো শেষ, সাক্ষাৎকারটা নিতে পারলে হোটেল রুমে ফিরে আসবো, এসে সাক্ষাৎকার ম্যাচ রিপোর্ট এগুলো লিখে ঢাকায় পাঠায় দিয়ে আমি বউ বাচ্চা নিয়ে বিচে চলে যাব। এটা খুব অস্থির লাগতেছে, বেরোয় না কেন, বেরোয় না কেন। মেহেদী হাসান মিরাজ ড্রেসিং রুমের বাইরে আছে। মিরাজের সঙ্গে যেহেতু তার ছোটবেলা থেকেই একটা সখ্যতা আছে, তারে চিনি। মিরাজ তো ক্যাপ্টেন, মিরাজ রে বলতেছে মিরাজ একটু ভিতরে যান না, গিয়ে একটু শান্তরে পাঠান। তো বলতেছে পাঠাচ্ছি। তো তার আগে এর ইন্টারভিউ নেন, এও তো 49 রানের একটা ইনিংস খেলছে। তো দেখি পাশে খুব মায়াময় চেহারার একটা ছেলে দাঁড়ানো, খুব মায়াময়, এবং চোখ দুটো আমার খুব দৃষ্টি আকর্ষণ করলো। আমরা এটারে আমাদের এলাকায় বলি লক্ষ্মী টেরা। মানে ঠিক টেরা না, মানে টেরা বলতে মানে চোখ দুটো যে অসমান তা না, কিন্তু চোখ দুটোর মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য আছে, একটু বাঁকা করে তাকায় মনে হয়। মানে ওই যে বললাম লক্ষ্মী টেরা বলি, মানে খুব সুন্দর হিসাবে দেখা হয় ব্যাপারটারে। তো এইরকম একটা কিশোরের এত সুন্দর চেহারা দেখে খুব দৃষ্টি আকর্ষণ হয়েছে। তাই বলছো আজকে 49 করছে, তো নেক্সট যেদিন 50 অন্তত করবে ওর ইন্টারভিউ করবে। মিরাজ তখন বলতেছে 50-র অপেক্ষা করেন না, ইন্টারভিউ নিয়ে রাখেন, কিন্তু এক্সেপশনাল ক্রিকেটার। তা বললাম কেমন এক্সেপশনাল? বলে বহুজাতিক ক্রিকেটার। বললাম কিরকম বহুজাতিক ক্রিকেটার? বাংলাদেশে তো কোনো বহুজাতিক ক্রিকেটারের নাম শুনি নাই। বলে আছেন কোন জগতে? এই ছেলে জন্ম বেড়ে ওঠে হচ্ছে আরব আমিরাতে, আর মায়ের সূত্রে সে হচ্ছে শ্রীলঙ্কান, আর খেলে বাংলাদেশ দলের হয়ে। তখন ছেলেটা প্রথমবারের মতো তার হাসি খুশি মুখটা একটু ম্লান করে মিরাজের দিক তাকায় বলছে, বাংলাদেশ দলে কি জোর করে খেলি নাকি? বাংলাদেশ তো আমার দল, আমি আমি হচ্ছে বাংলাদেশের ছেলে। সেই ছেলেটা সাইফ হাসান, যে ছেলেটা জোর গলায় সেদিন বলছিল আমি বাংলাদেশের ছেলে। হোক তার মামা বাড়ি শ্রীলঙ্কায়, হোক তার জন্ম বেড়ে ওঠা আরব আমিরাতে, সে বাংলাদেশের ছেলে। সে বাবার সূত্রে বাংলাদেশি, সবচেয়ে বড় কথা সে প্রাণপণে বাংলাদেশি। সে একটা সেকেন্ডের জন্য ওইসব আলোচনায় যেতে চায় না। গতকালকে প্রেস কনফারেন্সে যখন এই প্রশ্নটা উঠছে, কেউ একজন জিজ্ঞেস করছে যে মামাবাড়ির দলের এগেনস্টে এরকম একটা ইনিংস খেললেন, মামাবাড়ির দলকে প্রায় বিদায় করে দিলেন এই এশিয়া কাপ থেকে, কেমন লাগতেছে? সে খুব একটা পাত্তা দেয়নি। সে বলছে যে আমি আসলে আম্মুর বাড়িতে যাই নাই, আমি জানি না ওখানকার পরিবেশ কেমন, মামাদের সঙ্গে আমার পরিচয় নাই, এটা আসলে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে এইটা আমি বাংলাদেশের হয়ে খেলছি, বাংলাদেশটা ম্যাচ জিতাইতে পারছি, তার কাছে সবচেয়ে আগে বাংলাদেশ, কোনো বহুজাতিক পরিচয় আগে না। তারপরেও আমরা বলি যে সে একজন বহুজাতিক ক্রিকেটার, যে বাংলাদেশকে এগিয়ে দিতে আসছিল 2016 সালে। তারপরে তো অনেকবার পথ হারাইছে, অনেকবার পথ হারাইছে। এই এবারও যখন জাতীয় দলে ঢুকলো, নিন্দা করার লোকের অভাব ছিল না। বহু লোক নিন্দা করছে, প্রশ্ন করছে যে কেন সেই সাইফ হাসান, যে সাইফ হাসান ফুটওয়ার্ক নাই বলে যারে ছুড়ে ফেলছিলাম আমরা, আবার কেন এতদিন পরে? সাইফ হাসান বোধহয় বুঝাইতে পারছে যে কেন সে এতদিন পরে আবার দলে। সাইফ হাসানের এই যে উত্থান পতন এবং রোমাঞ্চকর একটা জার্নি, খুবই রোমাঞ্চকর একটা জার্নি, প্রায় পুরায় যাওয়ার অবস্থা থেকে আবার উঠে এসে আবার নিজেকে একটা বড় পজিশনে নিয়ে যাওয়া, এই গল্প বাংলাদেশে খুব বেশি বলার সুযোগ আমরা পাই না। আমাদের এখানে গল্পগুলো খুবই সরল রৈখিক, যে একজনের শুরু হয়, শুরু হওয়ার পরে কিছুদিন ভালো করে বা ভালো করে না, হারায় গেলে যায়, সে আর ফেরে না। যে যায় সে আর ফেরে না। আমাদের অবশ্য এটা সিস্টেমেরই একটা সমস্যা, আমরা যারা সরে যায় তাদেরকে ফেরানোর জন্য আর কিছু করি না। এই জায়গাটা নিজে নিজে যারা লড়াই করে একটু ফিরতে পারে, তার মধ্যে সাইফ হাসান বোধহয় সবার চেয়ে আগে থাকবে। সাইফ হাসানের এই রোমাঞ্চকর উত্থান পতনের গল্পটা ছোট্ট করে একটু গল্প করি আজকে। দেখেন, 2016 বিশ্বকাপ নিয়ে কথা শুরু করলাম, তো গল্প বলে শুরু করলাম। 2016 বিশ্বকাপ দলটা আমাদের অন্যতম একটা আশার দল ছিল।
মিরাজের যে দলটা, ওই দলটাকে নিয়ে তখন তো আমরা স্বপ্ন দেখছিলাম যে বিশ্বকাপ জিতবে। একটু আনএক্সপেক্টেডলি আমরা সেমিফাইনালে হেরে গেছিলাম ওয়েস্ট ইন্ডিজের কাছে। পরে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হওয়াতে মনে হয়েছিল যে না, আমরা যোগ্য একটা দলের কাছে হারছি। কিন্তু ওই দলটা থেকে না, একটা দল প্রথমবারের মতো আমাদের একটা দল সেমিফাইনালে গেছে। এর আগে আমাদের বহু তারকাখচিত দল আন্ডার 19 অংশ নিচ্ছে। মুশফিকদের 2006-এর দল বা নাফিস ইকবালের দল, বহু ভালো ভালো দল অংশ নিছে, কিন্তু সেমিফাইনাল পর্যন্ত আমরা কখনো যেতে পারিনি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা প্লেট চ্যাম্পিয়ন হচ্ছি। মানে ওই প্রথম রাউন্ড থেকে যারা বাদ পড়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা টুর্নামেন্ট হয়, আবার পাশাপাশি সেটারে বলে প্লেট টুর্নামেন্ট, ওটা চ্যাম্পিয়ন হচ্ছে আমরা কয়েকবার। কিন্তু মূল টুর্নামেন্টে সেমিফাইনালে প্রথম গেলাম আমরা। ফলে একটা জিনিস আশা করাই যেত যে এই দল থেকে বেশ কয়েকজন তারকা জাতীয় দলে ডমিনেট করবে, এবং সেটা কিন্তু সম্ভাবনার একটা তালিকা ছিল। মিরাজ শান্ত তো সেটা পূরণ করছে। বাকি যেমন পিনাক ছিল, পিনাক ঘোষ ছিল, সাইফুদ্দিন ছিল, সাইফ হাসান ছিল, আরো কয়েকটা ছেলে পেলে ছিল। অন্তত পক্ষে 7-8টা ছেলে পেলে ছিল যে আমরা ধরে নিয়েছিলাম যে ওরা শীর্ষ পর্যায়ে এসে ওরকম পারফর্ম করে। সাইফ পরের বছর 2018 যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ হলো, ওটাতে ক্যাপ্টেন্সিও করলো। ফলে এদের উপর তো একটা প্রত্যাশা ছিলই। কিন্তু খুব দুঃখের ব্যাপার হচ্ছে যে মিরাজ এবং শান্ত ছাড়া কেউই ওই 2016 সালের পর থেকে ধারাবাহিকভাবে জাতীয় দলকে সার্ভ করে যেতে পারে নাই। শান্ত বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যানে পরিণত হয়েছে, মিরাজ তো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটারে পরিণত হয়েছে। কিন্তু সাইফুদ্দিনকে নিয়ে খুব আশা ভরসা ছিল। সাইফুদ্দিন বারবার পথ হারাইছে, বারবার পথ হারাইছে। হ্যাঁ, এটা ভালো লাগতেছে যে এই দলটা সাইফুদ্দিনও আছে। সাইফুদ্দিনও অন্তত সেই ক্রাইসিস গুলো কাটায় আবার ফিরে আসছে, কিন্তু এখনো পর্যন্ত প্রুভ করতে পারে নাই ভালো করে যে তার ফেরাটা সঠিক হয়েছে কিনা, মানে জাস্টিফাই করতে পারে নাই। জাস্টিফাই করতে পারছে সেই ছেলেটা যারে আমরা একেবারে আসলে নামই কেটে নিচ্ছিলাম, সেটা হচ্ছে সাইফ। সাইফ হাসান যখন আসলো, সাইফ হাসান তো ওপেনার। ও যখন ন্যাশনাল টিমে শুরু হলো তখন কয়েকদিনের মধ্যেই আমরা বুঝে ফেললাম যে সাইফ হাসান হবে না। এই ছেলের ফুটওয়ার্ক নাই, নতুন বলে ব্যাট করতে হবে, ওপেনার, ফুটওয়ার্ক একদমই প্রপার না, বলের লাইনে যেতে পারে না, বল জাজ করতে পারে না, এবং ব্যাটিং এর ভঙ্গিটা একেবারেই ভালো না। অর্থোডক্স ব্যাটিং এ করে কিন্তু সেইটা মোটেও সুন্দর না, মোটেও সুন্দর না। সবাই মিলে আমরা যেটা করলাম, আমরা সাইফের নামটা খাতা থেকে কেটে দিলাম, কেটে পাশে লাল কালি দিয়ে লিখে দিলাম সারা জীবনের জন্য বাদ। এরকম একটা ব্যাপার ঘটলো না যে সাইফ আর কোথাও নাই, আর ফিরবে না, আমরা ধরেই নিলাম। কিন্তু সাইফ মানে যে জায়গাটায় সাইফ সাইফ হয়ে উঠলো, সাইফকে আমি একটা আলাদা করলাম বাকিদের চেয়ে। আমি না, শুধু বাংলাদেশের সবাই আলাদা একটা রেসপেক্ট দিল। সেটা হচ্ছে সাইফের লড়াইটা। সেই 2016, 17, 18, তারপর থেকে 2022 পর্যন্ত সাইফ তো কোনো খবরেই ছিল না, কোনো খবরে ছিল না। ডিপিএল এ টুকটাক রান করতো, সেটা তো 8-10 জনও করে, খুব বড় কিছু না। কিন্তু 2023 সাল থেকে সাইফ নিজের ওই যে ভাগ্যটা এভাবে ঘুরানো শুরু করলো। অবশ্যই সোর্সটা ঘুরেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে সাইফ ব্যাটে এবং বিস্ময়কর ভাবে বলে নিজের ভাগ্যটা ঘুরানো শুরু করছে। 2023 থেকে অলমোস্ট বাংলাদেশের যত ধরনের শর্টার ফরম্যাটের খেলা হয়, সব ফরম্যাটে সাইফ একটা নতুন রূপে আসলো। সাইফকে তো আগে আমরা লঙ্গার ফরম্যাটের ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করছি, কিন্তু এবার সাইফ নিজেকে নতুন ভাবে ঢেলে সাজালো। সাইফ 2023 বিপিএল এ সম্ভবত সেকেন্ড বেস্ট স্কোরার হয়েছিল বা এরকম কিছু। 2023 ঢাকা প্রিমিয়ার লিগেও দুর্দান্ত রান করলো। তারপরে 2024 বিপিএল এও একই অবস্থা, 2024 ডিপিএল এও একই অবস্থা। এর মধ্যে কয়েকটা বাইরের টুর্নামেন্ট, বিশেষ করে পরপর দুটো জিএসএল, ও তো বিপিএল খেললো রংপুরের হয়ে, পরপর দুটো জিএসএল এসে দুর্দান্ত পারফর্ম করলো। এই পারফর্মটা শুধু ব্যাটে না, এটার সঙ্গে সে পার্ট টাইম বোলার হিসাবে, এবং কোন কোন ম্যাচে মনে হচ্ছে যে ও আসলে মানে পিওর অলরাউন্ডার হিসাবেই খেলতেছে। 4 ওভারই বল করে দিচ্ছে, 4 ওভার খুবই কোন টাইট বল করতেছে, একটা দুটো উইকেট তুলে নিচ্ছে। আর ব্যাটিংটাই একটা বৈপ্লবিক পরিবর্তন আসলো। দেখেন, আজকে 2025 সালে যখন আমরা কথা বলতেছি, তখন বৈপ্লবিক পরিবর্তন বললেই মনে হয় যে বোধহয় সূর্য কুমার যাদব হয়ে গেছে, নিতেন পক্ষে আমাদের শামীম হয়ে গেছে। মানে 360 ব্যাটসম্যান, মোস্ট ইম্প্রোভাইজড একটা চেহারা। আসলে কি সবাই তাই হবে? এই যে সবার এই হওয়ার চেষ্টা, এটাও আমার কাছে মনে হয় একটা ক্ষতির কারণ আছে। সাইফ তো একেবারে জেনুইন অর্থোডক্স ব্যাটসম্যান,
যে লোককে আমরা লঙ্গার ভার্সনের জন্য বিবেচনা করতেছিলাম, সামান্য ফুটওয়ার্ক অ্যাডজাস্টমেন্ট আমরা করাইতে পারলাম না দেখে নাম কেটে দিলাম। সেই লোক যে তার ব্যাটিংটা ঝেড়ে রাতারাতি একেবারে ওই 360 ব্যাটিং করবে, এটা তো করা উচিত না। আসলে যদি এত ভাঙচুর করে কেউ, রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কমে যায়। হ্যাঁ, পৃথিবীতে এরকম অনেক নজির আছে যে খুব বেশি ভাঙচুর করে ফেলা। সাইফ সেটা করতে যায় না। সাইফ প্রথমত যেটা করছে, তার ব্যাটিং আমি যখন রংপুরে রয়ে প্রথম খেয়াল করলাম, আমি দেখলাম যে প্রথমত সে যেটা করছে যে তার ফুটওয়ার্কের যে প্রবলেম গুলো ছিল ওগুলোর উন্নতির চেষ্টা করে নাই। আমাদের এখানে যে বিপদগুলো হয়, বাইরের দেশগুলোতে কোচরা এই বিপদে ফেলে না ব্যাটসম্যানদের, যে বদলায় ফেলো, বদলায় ফেলো, তোমার ফুটওয়ার্কে এই প্রবলেম আছে, বদলায় ফেলো। ও এটা চেঞ্জ করে নাই। আপনি দেখবেন ও এখনো যে ব্যাট করতেছে, ওর ফুটওয়ার্কে খুব আহামরি হয়ে গেছে। মানে ওরে আপনি দেখলে রাহুল দ্রাবিড় মনে হয় না, ও ওটা ওই সীমাবদ্ধটাকে অতিক্রম করছে। যেটা আমি বহুবার বলছি যে আমি বিজয়ের কাছ থেকে আশা করছিলাম যে ফুটওয়ার্ক খারাপ নিয়েও ভালো ব্যাটিং করা যায়। ওর ফুটওয়ার্ক এখন আছে। একটা জিনিস হচ্ছে ফুটওয়ার্ক থাকা, আর একটা হচ্ছে ফুটওয়ার্ক না থাকা। ওর ফুটওয়ার্ক খারাপ, ওর ফুটওয়ার্ক খারাপ। সেই ফুটওয়ার্কটা, সেই লিমিটেশনটা কাজে লাগায় ও ব্যাট চালাইতে পারতেছে কিনা, প্রপারলি বলটাকে ব্যাটে আসতে দিতে পারতেছে কিনা, এটাই তো মূল চ্যালেঞ্জ। সঙ্গে সাইফের আরেকটা চ্যালেঞ্জ ছিল যে সে যেহেতু টুকটুক টুকটুক ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিল, তাকে রান করতে হয়েছে, খুব দ্রুত রান করতে শিখতে হয়েছে, বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে শিখতে হয়েছে। সেগুলোর জন্য খুব একটা আনঅর্থোডক্স হয়েতে সে হাঁটে নাই। হ্যাঁ, লোকেরা দেখি বলে যে সে নো লুক শটটা শিখছে। দুর্ভাগ্য চক্রে না, আমার ওর নো লুক শট বোধহয় একটা মাত্র চোখে পড়ছে। আর নো লুক শটটা আমি চশমার কারণে হোক, যে কারণে হোক, ঠিক বুঝে উঠতে পারি না। মানে ঠিক আছে যে লাস্ট মুহূর্তে চোখটা বলের উপরে না রাখা, এটা কেন নো লুক বলবো, আমি এইটা নিয়ে আমার নিজস্ব একটু আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আছে। স্টিল আমি ধরে নিলাম যে ও একটা খুব মডার্ন ইম্প্রোভাইজড জিনিস করছে। বাকিগুলা, বাকি যে শট করতেছে তো খুবই ক্লাসিক শট। বাদ দেন এই দিক কদিন কি করছে সবার হয়তো স্মৃতিতে নাই। কালকের ইনিংসটা একটু দেখেন। কালকে যে ছক্কাগুলো মারছে, এই ছক্কাগুলো একটা ইনসাইড আউট ছক্কা মারছে। মানে অত বড় না, একটা তো 88 মিটারের ছক্কা মারছে ডান্সিং ডাউন দা উইকেটে এসে, ওটা তো দুর্দান্ত দুর্দান্ত। একটা ইনসাইড আউট ছক্কা মারছে, খেয়াল করছেন কিনা, কাভারের ওপর দিয়ে। আই থিঙ্ক মুশফিকও একটু ঈর্ষা করে বসতে পারে। বাংলাদেশে তো ইনসাইড আউট শট করার ক্ষেত্রে মুশফিকের আশেপাশে কেউ নাই। মুশফিকও কালকে দেখলে হয়তো, নিশ্চয়ই খেলা দেখছে, দেখলে নিশ্চয়ই ওইটা সময় একটা আলাদা আনন্দ পাইছে যে যাক একটা ছেলে আমার চেয়ে ভালো, না মুশফিকের চেয়ে ভালো বলতেছে না, আমার মতো করেই ইনসাইড আউট করতে পারতেছে। ইনসাইড আউট করতে পারা একটা বিরাট, আর আমরা ধরেই নেই যে ইনসাইড আউটের মতো ক্লাসিক শট দিয়ে টি-20 থেকে হয় না। অথচ সে দিব্যি ইনসাইড আউট করে ছক্কা মেরে দিল, এবং কি সুন্দর ছক্কা। এছাড়া যে শটগুলো করলো, একটা শট ফ্লিক করে ছক্কা মারলো। দেখেন, ফ্লিক করে ছক্কা মারা, এই ফ্লিকটা কোনোভাবে আজহারউদ্দিনের সেই মানে একেবারে আপনার মুগ্ধ করে দেওয়া ফ্লিক না। তার ফুট পজিশন ঠিক ছিল না, পা একটা অনেক বেশি উঠে গেছিল, সে ভারসাম্য হারায় ফেলতেছিল মনে হচ্ছিল। স্টিল যে সময় সে ফ্লিকটা করলো, ব্যাট থেকে কি প্রবল শক্তিতে বেরোয় গেল বলটা, একদম বাউন্ডারির বাইরে গিয়ে পড়লো। এটাকে আপনি কি বলবেন, আনঅর্থোডক্স? মোটেও না। এইটা হচ্ছে অর্থোডক্স শট করা, নিজের লিমিটেশনকে শক্তিতে পরিণত করে অর্থোডক্স শট করা, এবং সেটা প্রচন্ড ইফেক্টিভ ওয়েতে করা। আমি তো টেকনিক্যাল অত ভালো বুঝি না, খুব ইচ্ছা আছে, খুব ইচ্ছা আছে। সাহেব খুব ইজি গোয়িং ছেলে, এখনো মানে সেই 2016 সালে যেরকম দেখছিলাম ওরকম মায়াময় ছেলে। এই এশিয়া কাপে যাওয়ার আগে একটু শুভেচ্ছা বিনিময় করছিলাম, খুব ইচ্ছা আছে এশিয়া কাপ থেকে ফিরলে ওর সঙ্গে ওর এই ইয়েগুলো নিয়ে, ওর এই শর্ট গুলো নিয়ে একটু কথা বলবো, ওর কাছ থেকে বোঝার চেষ্টা করব যে ও যে কাজগুলো করে এগুলো কিভাবে রপ্ত করছে। তবে আমি একটা কথা বলছি যে সাইফের একজন মামা, মাহেলা জয়াবর্ধনে, মজা করলাম, সাইফের মোটেও মামা না, কিন্তু যেহেতু মামার দেশের লোক, মামাই বলে মাহেলা জয়াবর্ধনে একটা কথা বলছিলেন। তখন টি-20 মাত্র শুরু হয়েছে, প্রথম আইপিএল এ সম্ভবত জয়াবর্ধনে একটা সেঞ্চুরি করছিলেন। তারপরে উনি একটা কথা বলছিলেন যে আপনি যদি প্রপার অর্থোডক্স শটও যথেষ্ট ভালোভাবে এক্সিকিউট করতে পারেন, তাহলে আসলে আপনি টি-20 যে চাহিদা সেই স্ট্রাইক রেটে আপনি বড় ইনিংস খেলতে পারবেন। সেটা আমরা পরে আরো অনেকের কাছ থেকে প্রমাণ পাইছি।
কিন্তু বাংলাদেশে এটা আমরা খুব একটা পাই না। যারা অর্থোডক্স শট করতে চায় তারা স্ট্রাইক রেট ধরে রাখতে পারে না, তাদের স্ট্রাইক রেট 100-তে নেমে আসে। আর যারা আনঅর্থোডক্স খেলে তারা ইনিংসই খুব বড় করতে পারে না, তারা শুধু 360 মাথার ভিতরে ঘুরতে থাকে বা ওয়ান সাইডেড শট মাথার ভিতরে ঘুরতে থাকে, ফলে স্ট্রাইক রেটও বাড়ে না, ইনিংসও বড় হয় না। সাইফরে আমি এই জায়গাটায় সবচেয়ে বেশি কৃতিত্ব দেই যে সে নিজেরে বদলাইছে, ততটুকু বদলাইছে যতটুকু দরকার। সে স্রোতে ভেসে যায় নাই, সে সূর্যকুমার যাদব হওয়ার চেষ্টা করে নাই, সে ডিভিলিয়ার্স হওয়ার চেষ্টা করে নাই। সবার সবকিছু হতে হবে না, ওর হাতে প্রচন্ড শক্তি আছে, ওর চোখ অসাধারণ, হ্যান্ড আই কম্বিনেশন খুবই ভালো, ফলে ও অর্থোডক্স শট করেই শুধু নিজের সামান্য একটু টুইক করে ও কোন লেভেলে চলে যেতে পারে সেটা কালকে প্রমাণ করছে। দেখেন আমি এখনো বিশ্বাস করি সাইফ শুড বি এট নাম্বার 3। সাইফকে যদি কমফোর্ট দিতে হয় এবং আমাদের যদি ভালো ইনিংস পেতে হয়, সাইফকে নাম্বার 3-তেই খেলাতে হবে। কারণ সাইফ পেসারের বলটা 2 ওভার পুরনো হয়ে যাবে, তারপরে সাইফ তার সেরাটা দিতে পারবে, আর স্পিনারদের তো সে খেয়ে দেবে। ফলে সাহেবকে নাম্বার 3-তেই আমি দেখতে চাইবো। এবং এখনো আমি বিশ্বাস করি তার যেই ব্যাটিং অ্যাপ্রোচ, তাতে জেনুইন সুইং বোলার খেলাটা তার জন্য একেবারে প্রথম 2 ওভারে একটু চ্যালেঞ্জিং হওয়ার কথা। তারপরেও নুয়ান তুষারারেও তো সে কালকে কি চমৎকার খেলে দিল। তুষারারে নিয়ে আমরা এত ভয় পাচ্ছিলাম, দিব্যি সে খেলে দিল। এই জায়গাটাই তো আসলে দরকার, যে বুকের ভিতরে কলিজাটা। আমার সীমাবদ্ধতা আছে, আমি জানি আমার সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার বাইরে আজকের দিনে ব্যাটসম্যান আপনি পাবেনই না। কয়টা ব্যাটসম্যান আছে, ব্রায়ান লারা বা রাহুল দ্রাবিড়ের যুগ তো শেষ। ওই যে বারবার বলি ওই দিন বাগে গেছে, ওরকম ব্যাটসম্যান আপনি পাবেন না যার কোনো লিমিটেশন নাই। আমরা প্রায় দেখি ফেসবুকে অনেকে লেখে এর ফুটওয়ার্ক ঠিক নাই, এ ওয়ান সাইডেড, ও মুখ তমুক। ভাই এইগুলা বাঁচেন না, ঠক বাঁচেন না, গা উজাড় হয়ে যাবে। এখন পৃথিবীতে ওই রকম নন লিমিটেড ব্যাটসম্যান মানে পূর্ণাঙ্গ ব্যাটসম্যান নাই, সব কোনো না কোনো ভাবে এরকম লিমিটেশন নিয়ে তারা অনেক দূর আগাচ্ছে। ফলে সাইফের এই সমালোচনাগুলো বন্ধ করেন, যে সাইফের এই ত্রুটি আছে ওই ত্রুটি আছে, সবাই জানে, সাইফও জানে। ফলে এখন যেটা আমাদের নিশ্চিত করতে হবে, সাইফ যেন তার কমফোর্ট জায়গাটায় ওই সার্ভিসটা দিয়ে যেতে পারে। এবং মাথায় রাখবেন যে সাইফ অসাধারণ ফিল্ডার। সাইফ আপনাকে ফিল্ডিং এ 20-30 রান করে সেভ করে দেয়। সঙ্গে সাইফের বোলিংটা হয়তো আপনারা লাস্ট যে ম্যাচটা দেখছেন খুব একটা কাজে লাগে নাই, স্টিল সাইফের বোলিং কোনো দিন খুব কার্যকর হয়ে উঠবে। কিন্তু যেহেতু সে জেনুইন ব্যাটসম্যান হিসেবেই খেলবে, পার্ট টাইম বোলার, ফলে তার বোলিংটা কার্যকর না হলেও খুব দুশ্চিন্তা করার কিছু নেই। আমাদের এখন অনেকগুলো বোলিং অপশন ব্যাটসম্যানদের মধ্যেই বেশ কয়েকজন বল করতে পারে। এগুলো দিন যাচ্ছে আর এইসব সুখবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। আরো বেশি আমরা শর্টার ফরম্যাটের জন্য রেডি হয়ে উঠতেছি এদের কল্যাণে। আমি বিশ্বাস করি টি-20তে সাইফ নতুন যাত্রা শুরু করলো, যাত্রাটা মাত্র একটা ইনিংস, এতেই সে নিজের পায়ের নিচে মাটি শক্ত করে ফেলছে তা না, তাকে আরো সময় দিতে হবে, সে আরো দূর যাক, টি-20তে নিজের জায়গাটা শক্ত করুক। পাশাপাশি সাইফের এই ব্যাটিংটা ওয়ানডের জন্য খুব কার্যকরী। যদি আপনারা ভেবে থাকেন যে ওর ব্যাটিংটা শুধু টি-20তে কার্যকরী, না, শুধু টি-20 না, ওকে আমাদের লিমিটেড ওভারেই টপ অর্ডারে খুব জরুরি একটা জিনিস হয়ে দাঁড়াবে 1-2-3-এর মধ্যে। লিমিটেড ওভারে তো মানে ওয়ানডেতেও তো আমরা এখনো 3 নাম্বার খুঁজে বেড়াচ্ছি সাকিবের পর থেকে। তো আমার ধারণা সাইফকে এই জায়গাটা ইউজ করতে পারলে আমাদের 2016 সালের দুঃখটাও যেমন বুঝবে, আমরাও লং রানে এখনো অনেক কিছু পথ পাড়ি দেওয়ার মতো আরেকটা ছেলেকে পাবো। সবচেয়ে বড় কথা যে অনায়াসে বলতে পারে আরব আমিরাতে আমার জন্ম, হোক শ্রীলঙ্কায় আমার মামা বাড়ি, আমার মায়ের বাড়ি, স্টিল আমি বাংলাদেশি, কারণ আমি বাংলাদেশের ছেলে, আমি তোমাদের যে কারো চেয়ে বাংলাদেশি। এই কথাটা বলতে পারার মতো একটা লোক তো লাগবে। সেই 2016 সালে আমারে বলছিল, আজও সে সেইটা বলে। সাইফের জন্য অনেক শুভেচ্ছা, বাংলাদেশি সাইফের জন্য অনেক ভালোবাসা।